এই যে পিছন দিকে একটা ছোট্ট সুন্দর তাল গাছ, যুব ভারতী সামনে, আমাদের মাথার ওপরে ফাঁকা, টিপটিপ বৃষ্টি পড়ছে। ঠিক এরকমই 2 বছর আগে আপনাদের এই প্রিয় শো এক্সট্রা টক আমরা শুরু করেছিলাম ঠিক এই জায়গাটা থেকে। তারপরে আমরা আমাদের স্থান বদলাই, আমাদের ব্যাকগ্রাউন্ডে কখনো ইস্ট বেঙ্গলের লোগো থাকে, কখনো মোহনবাগানের লোগো থাকে। যখন যাই টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টের লোগো ব্যাকগ্রাউন্ডে রেখে ভালো একটা স্পটে আমরা আপনাদের জন্য এই শোটা রাখি। কিন্তু আজকে ইচ্ছে করেই এখানে আমরা এই শোটা করছি, তার কারণ আমি একটু অতীতে ফিরে যেতে চাই। এই 2 বছর আগে এই জায়গাটাতে আমরা যখন আমাদের এই শোটা শুরু করেছিলাম, ঠিক তখন এই মোহনবাগান দলে খেলতেন দিমি কামিংস জুটি। আজ সময় পাল্টেছে, সময় পরিবর্তন হয়েছে। সেই দিমি কামিংসের বদলে আজ সামির এসেছেন ডিজে ড্রেচিক, এবং দিমি পেট্রারোসের যে 9 নম্বর জার্সি, সেই 9 নম্বর জার্সি যদিও তার পজিশন আলাদা, লালিঞ্জিওয়ালা ছাংতে তিনিই পেয়েছেন। অন্যদিকে রবসন রবিনোর জার্সি 10, এই যে 10 নম্বর জার্সি মোহনবাগানের একাধিক লেজেন্ডরা পড়েছেন, সেই 10 নম্বর জার্সি পড়েছেন মিগুয়েল ফিগুয়েরা। এই পরিবর্তনটা মোহনবাগান দলে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আজকে আপনারা দুর্দান্ত পারফরমেন্সটা দেখলেন, মোহনবাগানের দুরন্ত একটা ট্রাইবেকারে বিশাল কাইতের জোরে আবারও জয় ছিনিয়ে নিল মোহনবাগান। এই মোহনবাগান দলে সেই ডিমি কামিংস যখন দল বিপদে পড়েছিল, সেই শিল্ড ফাইনাল হোক বা যখনই হোক, বা জেসন কামিংসের ওই দুর্দান্ত ফ্রিকিক থেকে সেই গোলটা আপনাদের সবার মনে থাকবে, সেই জুতোয় কি পা গলাতে পারবেন এই ডিজে ড্রেচিক হোক কিংবা এই নতুন আশা সমীর? কেমন দেখলাম আজকে তাদের গোটা ম্যাচটা জুড়ে, যদিও গোল আজকে ড্রটা চলছিল, কিন্তু তারা যে ফুটবলটা খেলছেন আজকে আমাদের এই ভিডিওটা তাদের খেলাকে নিয়েই। দেখো হয়তো তুমি যখন বলছিলে আমিও নস্টালজিক হয়ে পড়ছিলাম। মানে 2 বছর আগে যদি বলি ঠিক তা না, তারও আগের থেকেই শুরু। 2 বছর আগে আমরা এক্সট্রা টক নামে, মানে যে দর্শকরা যে এখন দেখা হলেই বলেন যে এক্সট্রা টক হবে, তো এই যে ভালোবাসাটা পাওয়ার শুরুটা ওখান থেকে। তার আগে আমরা করতাম, আস্তে আস্তে ভাবনা চিন্তা এগোচ্ছিল। এটা বলার কারণ হচ্ছে যে একটা সব কিছু একটা প্রসেস। আমরা সবসময় চেষ্টা করতাম যে আলাদা কী করা যায়, সেটা কিন্তু সবসময় আমরা আসার আগের থেকে যারা প্রতিদিন আসা সাংবাদিকরা কাজ করতেন, একটা সময় টিভিতে হতো, সবাই অনেকে কমেন্ট করেন যে এরকম দেখে দেখে আজকে আমাদেরকে দেখছেন, তারা ভালোবাসা দিচ্ছেন। তো এটা একটা প্রসেস। ঠিক সেভাবেই মোহনবাগানে যদি আমরা কথা বলি, এই যে বিদেশিদের নিয়ে যেহেতু আমরা শোটা করছি, যে এক সময় আমরা দেখেছি ওডা পাওকুলি, আমরা দেখেছি হোসে রামিরেস ব্যাটো, সোনি নর্ডি, বেইতিয়া থেকে শুরু করে ফ্র্যান গঞ্জালেস, এরকম একাধিক বিদেশিরা এসছেন যারা মোহনবাগানের যে সমর্থকরা রয়েছেন তাদের মন জিতেছেন এবং ট্রফিও জিতেছেন। এবার শেষ যদি ধাপ দেখা যায়, শেষ ল্যাপে ছিলেন হচ্ছে এই দিমি কামিংস, কিংবা ধরো আরও যারা খেলে গেছেন, ধরো টম অলড্রেড, এরকম যারা খেলে গেছেন, তার আগে হুগো খেলে গেছে, বা তোমার রয় কৃষ্ণ ছিলেন, গ্রেগ স্টুয়ার্টে যদি আমার কথা বলি। তো যেহেতু দিমি এবং কামিংসের সঙ্গে সমর্থকদের না একটা মনের একটা মেলবন্ধন তৈরি হয়েছে। বাইরে তারা তো প্লেয়ার ছিলেন না, মাঠের বাইরেও তারা একটা প্লেয়ার ছিলেন। দেখো এই কথা খুব পরিচিত একটা কথা, যে প্রচলিত একটা কথা, যে বড় খেলোয়াড় ভালো খেলোয়াড় অনেকে হন, কিন্তু স্টার ফুটবলার না হাতে গুনে 1-2 হন। স্টার কিন্তু দিমি ছিলেন, স্টার কামিংস ছিলেন, কারণ তারা ওই মোহনবাগান জনতার মনের মণিকোঠা পৌঁছে যেতে পেরেছিলেন। এবার যদি আমরা আসল কথায় আসি, যে ড্রেজিচ বা সামিরের প্রথম ম্যাচ, এবং এসছেন কয়েকদিন অনুশীলন করেছেন। ড্রেজিচের মোটামুটি 3-4টে ম্যাচ খেলা হয়ে গেল, পুরোটা না খেলেও আজকেও একটা চোটের জন্য বা তাকে প্রিকশনের জন্য তুলে নেওয়া হয়। মিগুয়েল এখনও মাঠেই নামেননি এবং প্র্যাকটিস করছেন। দেখো জেমি ম্যাকলারেন একমাত্র যার জন্য আমরা তাকে নিয়ে শো করেছি, যে এই জন্যেই তিনি এখন সিনিয়র বা তিনি এখন অভিভাবক। এখন কথা হচ্ছে যে পা গড়াতে পারবেন কিনা অবশ্যই সময়ের ব্যাপার। প্লাস যাদের কথা বললাম তারা দুজনেই ফরওয়ার্ড পজিশনের ছিল, সেখানে ডিজে ড্রেজিক হচ্ছে উইংয়ে বেশি খেলেন বা মিডফিল্ডে, এবং অবশ্যই সামির একজন মিডফিল্ডার বা মিডফিল্ডার কন্ট্রোল করেন, অর্থাৎ পজিশন আলাদা। তাই আপনারা যারা ভাবছেন যে কমেন্ট করবেন, অনেকেই আছেন একটু দুষ্টু মিষ্টি বন্ধুরা যারা আগেই বলেন এই পজিশন আলাদা, এটা ভুলভাল করছে। আমরা আগেই বলেছি যে পজিশন তো অবশ্যই আলাদা, কিন্তু ওই স্টার ফুটবলার হয়ে ওঠা বা মোহনবাগান সমর্থকদের মোহনবাগান সুলভ হয়ে ওঠা, এবং সবথেকে বড় কথা মন জেতা, ট্রফি জেতা, সেটা কি সম্ভব? আমার মনে হয় অরিত্র আজকের ম্যাচ দেখার পর অবশ্যই এখন ড্রেজিচ নিয়ে অনেক কথা হচ্ছে, যে ডিজে ড্রেজিচ যিনি এত ভালো গত মরশুমে খেলেছিলেন, সেই টাচটা এখনও দেখা যায়নি। এবার তার ক্ষেত্রে যদি আমাদের দেখতে হয়, প্রথমত অবশ্যই যে
কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মাঠ ভারী, এবং তিনি একমাত্র বিদেশি যে হয়তো এই মোহনবাগানের নতুন বিদেশিদের মধ্যে সবথেকে বেশি সময় খেলেছেন, অ্যাসিস্টও করেছেন, কিছু ভালো মুভমেন্ট তৈরি করছেন। গোল পাওয়াটা, গোল করাটা হয়তো সময়ের অপেক্ষা। তো ড্রেজিজ নিয়ে আমি বলবো এখনই মানে হতাশ হবেন না, সময় দিতে হবে, এইটা একটা বিষয়। এবং সামিরকে অন্তত ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এই দলের মিডফিল্ড যদি আপুয়া ফিট থাকেন, বা আপুয়া যে কাজে যখন থাপাও খেলছিলেন, থাপা যখন খেলছিলেন সামিরের সঙ্গে, আমার মনে হয় মোহনবাগানের যে মিসিং পার্টটা ছিল, অবশ্যই মিগুয়েল এই দলের প্রাণভোমরা হবে আমরা বলেছি, যদি হতে পারেন। জেই ম্যাকলারেনের একটা পুনর্জীবন হতে পারে আমরা বলেছি, অলওয়েজ মনস্টার। কিন্তু এই দলের যে একটা মিসিং পার্ট ছিল, যে মিডফিল্ডে একটা মানে বিদেশি দরকার ছিল, বিকল্পটা, তার সঙ্গে আমরা সবসময় অবশ্যই আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা দুজন এমন খেলে এসছেন গত কয়েক মরশুম, যে সত্যি বিদেশির খুব একটা দরকার পড়েনি মোহনবাগানের। এবং লাস্টের দিকে আজ যেটা মনে হচ্ছিল, মোহনবাগানের নতুন প্রজন্ম খেলছে। তুমি যদি দেখো, একদিকে কিয়ান নার্সারি, একদিকে সায়ন ব্যানার্জি, সামনের দিকে সুহেল ভাট, এবং মাঝখানে যারা খেলছেন, মানে একটা মানে নতুন প্রজন্ম মোহনবাগান। আমি এই কথায় আসবো, এই কথাটা অবশ্যই ভালো পয়েন্ট তুলে ধরেছো। আমি সামিরের কথাটা একটু শেষ করি। দেখুন, সামিরের যেটা দেখা গেল প্রথম দিকে না, আমি আমার পাশে যিনি অন্যান্য চ্যানেলের সাংবাদিকরা ছিলেন, আমি বলছিলাম যে সামির কিন্তু না একটু পা বাঁচিয়ে খেলছে, একদম শুরুতে পাস দিয়ে বল চলে যাচ্ছে, তিনি ট্যাকেল করছেন না। কিন্তু দেখবে যখন আইএসএল শুরু হবে, এই সামির কিন্তু ওখান থেকে বল স্ন্যাচ করবে, ওটা ওনার কাজ। কিন্তু যেহেতু এটা বৃষ্টি ভেজা ভারী মাঠ, এখনও ম্যাচ ফিটনেস এখনও 80-90% হয়তো হয়নি, তিনি প্রথম দিয়ে কিন্তু একটু গা ঘামাচ্ছিলেন। কিন্তু পরের দিকে দেখো, একটা শট কিন্তু এসেই মেরে দিয়েছিলেন, কতগুলো চান্স ক্রিয়েট করলো সামির, পরের দিকে কতগুলো চান্স ক্রিয়েট করলো। এবং অবশ্যই তুমি যেটা বলছিলে, আমরা দেখলাম যে সায়ন, আমরা দেখলাম কিয়ান, আমরা দেখলাম সুহেল ফর্মে আছে, নেই পরের কথা, সুহেল নিয়ে আমরাই অনেক কাটাছেড়া করেছি। কিন্তু এই যে আমরা মরশুম শুরুর আগে তুমিও আমরা বলছিলাম যে এই মোহনবাগান দল এবারে কিন্তু জুনিয়র ব্রিগেড বা ডেভেলপমেন্ট টিমের উপর সত্যি নজর দিয়েছে। সিএফএলটাকে এত সিরিয়াসলি নেওয়া, সিনিয়র টিমে প্লেয়ারদের যে সিএফএলে খেলানো, এটা কিন্তু শুধু লোক দেখানো নয়। সিএফএল সুপার 6 যাবে কি যাবে না মোহনবাগান পরের কথা, কিন্তু সেই সুপার 6-এর জন্য লড়াই করা ফুটবলারগুলো কিন্তু আজ ডুরান্ড কাপে ম্যাচ খেলছে। এই যে সুহেল ভাট একের পর এক গোল মিস করেন কলকাতা লিগের ম্যাচে, সেই সুহেল ভাট পেনাল্টি মারতে আসছেন, ভাবতে পারেন। এবং যে সুহেল ভাটকে আমরা কালকে প্র্যাকটিস সেশনে দেখছিলাম ট্রাইবেকারে, যে সুহেল ভাটকে কোচ পানোগিটিস একটা বল শট মারতে দেননি পেনাল্টি শট শুট আউটে, সেই সুহেল ভাট গিয়ে গোল করে আসছেন ট্রাইবেকারে। অর্থাৎ ভরসাটা রেখেছে, মানে ও যেটা বলতে চাইছে যে যখন একটা প্ল্যানিং হয় না, যে কীভাবে পেনাল্টি শুট আউট হবে, প্রথম 5 জন স্বাভাবিক, সুহেল একজন স্ট্রাইকার হলো, যেহেতু তার ফর্ম নেই, আত্মবিশ্বাস নেই, কোচ অন্যভাবে প্ল্যানিং করেছেন। কিন্তু যখন কোচের প্রয়োজন পড়েছে, সুহেল কিন্তু স্টেপ আপ করেছে। এবং আজকে আমরা সায়নকে দেখছিলাম, লিস্টান কোলাসও দেখুন, সত্যি বলতে আগের দিন আমরা ডিফেন্ড করেছি, কিন্তু আমার মনে হয় লিস্টান অরিত্য জানো তো কোথাও গিয়ে কনফিডেন্স অভাবে ভুগছে। লিস্টন খারাপ প্লেয়ার না, আমরা আগের দিনও বলেছি, কিন্তু এটাও ঠিক, লিস্টনকে আমার মনে হয় এবার বসিয়ে একটু সায়নকে বেশি সময় দেওয়া হোক, বা কিয়ান মানবীর শুরু করুক, এই জিনিসটা দরকার। কারণ একটা প্লেয়ার যখন মানে তুমি বুঝতে পারবে, দেখো তুমি যখন কাজ করতে এসছো, ধরো তুমি আজকে তোমার কনফিডেন্স লো, কারণ তুমি একটা ধরো ভুল খবর করে ফেলেছো, বা তোমার খবরটা ধরো সেদিনটা খারাপ গেছে, তুমি কী হবে যখন তুমি দর্শকদের জন্য বলে দেবে, তুমি অনেক তোতলাবে, ভুল ইনফরমেশন দিয়ে ফেলবে। এইটা কেন হয়? এইটা হয় যখন তোমার ওই কনফিডেন্সটা চলে যায়। লিস্টানে সেটাই হচ্ছে, যে লিস্টান যখন আগের ম্যাচের থেকে রিকভার এখনও করেনি। আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন নেমে কিন্তু খুব খারাপ খেলেনি বন্ধুরা, আপনারাও দেখেছেন। কিয়ান নাসিরি সিএফএল-এর রিসেন্ট কয়েকটা ম্যাচ ভালো খেলেছেন, হ্যাটট্রিকও করেছেন এবং ভালো খেলছেন। কিয়ানকে সুযোগ দেওয়া হয়েছে, আমার মনে হয় কিয়ানও পেনাল্টি মারলো, কিয়ানও গোল করেছে। কনফিডেন্স কিন্তু এই ফুটবলাররা পাবে। এবং যেহেতু দেখো পরের ম্যাচে নর্থ ইস্ট যদি প্রতিপক্ষ হয়, সেক্ষেত্রে যেই হোক শিলংয়ে খেলতে হবে, সেটাও একটা তাদের ঘরের মাঠে চাপ। এবং তবে বিশাল কাইট যখন আছে, ভয় পাওয়ার কিছু নেই, বিশাল কাইটের কথা বলতে হবে। এবং কোচ কি বললেন ওটা একটু তুমি যদি বলো। হ্যাঁ, এটা ভালো কথা, এটা দিয়ে আমরা মনে হয় শোটা শেষ করা উচিত হবে। যে এই বিশাল কাইতের যে আজকে ভুলে গোল হজম করা, এবং বিশাল কাইতেরই নায়ক হয়ে ওঠার, নায়ক বিশাল আমরা অনেকবার দেখেছি, কিন্তু এই যে ভুল করা এবং যে ভুল শুধরে নিয়ে দলকে জেতানো, কোচকে প্রশ্নটা করতেই কোচ ফার্স্টেই এটা বললেন যে আমি একজন গোলকিপার ছিলাম, আমি নিজেও গোলকিপার ছিলাম, একটা মিস করব আমরা সবাই ছিঁড়ে খেয়ে নেবে, কিন্তু আমরা এত সেভ করি যে 15 মিনিট, শেষ 15 মিনিট 10 মিনিট এতগুলো আমরা সেভ করলো আমার গোলকিপার, সেটা কিন্তু কেউ দেখে না। গোলকিপারের জবটাই এরকম,
এবং শুধু তাই নয়, দেখো অরিত্র আমাদের কোচ একটা টাচ দিয়ে যেতে হবে, কোচ নিয়ে এখনও হয়তো বলার সময় আসেনি বলে আমরা এক্সট্রা টক আলাদা করে করছি না, কিন্তু আজকে জিনিসটা আমার ভালো লাগলো যে দেখো ম্যাচে হয়তো মোহনবাগান সুলভ খেলা হয়নি, আমি মানছি খেলা হয়নি, যেরকম মোহনবাগানের খেলা আমরা চেয়েছি হয়নি। জামশেদপুর এত কঠিন পরিস্থিতির পরও জামশেদপুর যে ফাইট দিয়েছে, হ্যাটস অফ, তাদের শেষ ম্যাচ জামশেদপুর এফসির হ্যাটস অফ। কিন্তু বন্ধুরা এটাও মাথায় রাখতে হবে যে দলের এমন একজন কোচ যিনি কোনো তারকা ফুটবলারকে বসিয়ে রাখছেন না কারণ তিনি খেলতে পারছেন না বলে, তিনি উল্টে যখন ড্রাজিজ নিয়ে প্রশ্ন করা হলো তিনি সঙ্গে সঙ্গে উল্টে প্রশ্ন করছেন ড্রাজিজ কোথায় ভুল করছে, বিশাল গাইতে প্রশ্ন উঠতে বলছে আমি নিজে গোলকিপার ছিলাম, আমাদের একটা ভুলেই তো আপনারা। মিগুলের কী হয়েছে, মিগুলের কোমলে চোট আছে, জামশেদপুর ম্যাচ খেলবেন না, ডিরেক্ট তিনি জানিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই যে যেটা সত্যি সেটা সত্যি, প্র্যাকটিক্যালি ভাবতে ভালোবাসেন কিন্তু ফুটবলারদের পাশে থাকেন, এই যে ভরসাটা রেখে এগিয়ে যাওয়ার। আমার মনে হয় পাহাড়ে ম্যাচ, এইখানে বৃষ্টি হচ্ছে, ওখানে মনোরম পরিবেশ থাকবে। মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যেও তিনি বলেছেন, যখন বলছেন যে হোম অ্যাডভান্টেজ, বলছে আমি মোহনবাগান জনতা এমন পাগলামি দেখেছি, আমি বিশ্বাস রাখি যে কিছু সমর্থক হলেও ওই নর্থ ইস্টে হোক বা শিলং যার সঙ্গে খেলা হোক, ওখানে আমি সবুজ মেরুন জার্সি পরা সমর্থকদের দেখব। আপনাদের উপর কিন্তু এতটাই ভরসা করেন পানসা, এবার আপনাদের ভরসা করার পালা, বাকিটা দেখা যাক সেমিফাইনালে কী হয় অরিত্র। ততক্ষণ আপনারা এই ভিডিওটি শেয়ার করতে দেখুন বন্ধুদের সঙ্গে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা একদম প্রথম থেকে এক্সট্রা টকটা দেখে আসছেন একদম শুরুর দিনগুলো, এই যে এই ঠিক সেম ব্যাকগ্রাউন্ড, আপনাদের সেই সময় কোনো স্মৃতি মনে পড়লে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।